নমস্কার, শুরু করছি ফুটবলের বিশ্বযুদ্ধ। আমি রিমিক রয়েছি আপনাদের সঙ্গে। আর কিছুক্ষণ পরেই কাতার বিশ্বকাপের দুটো অন্যতম সেরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। প্রথমেই একটু পরেই নামবে যে মরক্কো পর্তুগালের বিরুদ্ধে, এবং অবশ্যই যে ম্যাচটার দিকে আজকে আমরা সবাই তাকিয়ে রয়েছি, ইংল্যান্ড বনাম ফ্রান্স। আর সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব, এবং আমাদের সঙ্গে সেই আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন 31 বছর ধরে যিনি ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং একাধিক বিশ্বকাপ করেছেন, অলিম্পিক্স করেছেন এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস করেছেন, সেই রতন চক্রবর্তী। রতনদা, আপনাকে এই ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে প্রথমে স্বাগত জানাই। এবং আজকে আমাদের সঙ্গে আরও একজন বিশেষ অতিথি রয়েছেন। তার কথা এক কথায় তার পরিচয় দেওয়া যাবে না। একদিকে তিনি যেমন প্রাক্তন ফুটবলার, জাতীয় দলের হয়ে খেলেছেন, একাধিক গোল রয়েছে ভারতবর্ষের সমস্ত বড় ক্লাবের হয়ে, কলকাতা, গোয়া সমস্ত জায়গায়, এবং অবশ্যই তিনি জাতীয় দলে অ্যাসিস্ট করেছেন এবং সাফ কাপের টিমকে কোচিং করিয়েছেন, এবং অবশ্যই ফিফার ইনস্ট্রাক্টর ছিলেন, এবং আন্ডার-17 ওয়ার্ল্ড কাপেও তিনি কাজ করেছেন ইনস্ট্রাক্টর হিসেবে ফিফার। মানে এত পরিচয় যার, সেই গৌতম ঘোষ, প্রাক্তন ফুটবলার গৌতম ঘোষ। গৌতমদা, আজকে আমাদের ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করব আজকের আলোচনা, যেটা যে কিছুক্ষণ পরে যে প্রথম ম্যাচটা রয়েছে, পর্তুগাল নামছে মরক্কোর বিরুদ্ধে। আমরা দেখেছি দুটো দলই কিন্তু গ্রুপ পর্যায়ে অসাধারণ ফুটবল খেলেছে। বিশেষ করে তো মরক্কো ফিনিক্স পাখির মুখে উত্থান এবারে ওয়ার্ল্ড কাপে মরক্কোর বলা যেতেই পারে। এবং অবশ্যই পর্তুগালের দিকে আমাদের নজর থাকবে না। পর্তুগাল কিন্তু একাধিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কিন্তু পর্তুগাল উঠে এসছে কোয়ার্টার ফাইনালে। আমরা শেষ 16 ম্যাচেও দেখেছি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো দলের মেন তারকাকে কিন্তু একদম শেষ মুহূর্তে নামানো হয়েছিল। ফলে এই ম্যাচটার দিকে অবশ্যই সবার নজর রয়েছে, এবং বিশেষ করে পর্তুগালের দিকে নজর রয়েছে। 1966-এর পর আবারও কি পর্তুগাল সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে, নাকি মরক্কো নতুন ইতিহাস লিখবে ফুটবল বিশ্বকাপে, সেই নিয়ে আমরা আলোচনা করবো। রতনদার কাছেই প্রথমেই আমরা যাবো, যে রতনদা কী বলবেন প্রথমেই ম্যাচটা নিয়ে, মরক্কোর বিরুদ্ধে পর্তুগাল এবার অসাধারণ ফুটবল খেলছে। পর্তুগাল 66-এর পরে সেভাবে কাজ করতে পারেনি। পর্তুগালের বরাবরই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়ে তারপরেই পর্তুগাল চলে যায়। সবথেকে বড় কথা হচ্ছে পর্তুগাল টিমটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 6747 দিন পরে রিজার্ভ বেঞ্চে গেছে। এটা একটা বিরাট ব্যাপার। ওদের কোচ স্যান্টোস অত্যন্ত দক্ষ কোচ। গতকাল ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি 19 বছর থেকে রোনাল্ডোকে চিনি, ও কোনোদিন টিমের কোনো ক্ষতি করতে পারে না। অনেক রকম আলোচনা হচ্ছিল যে ব্যাগবুট গুছিয়ে চলে যাবে কিনা, দেশে ফিরে যাবে কিনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বোন নিজে বলেছিল যে আমার দাদাকে কেন খেলতে দেওয়া হচ্ছে না। সব কিছু তুড়ি মেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই উড়িয়ে দিয়েছে। আমার ধারণা আগামীকাল আজ একটু পরেই যে ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচটাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিজার্ভ বেঞ্চেই থাকবে। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গায় যে ছেলেটিকে নামানো হয়েছিল র্যামোস, সে হ্যাট্রিক করেছে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে পর্তুগাল। সুইজারল্যান্ডকে একদম বুলডোজার চালিয়ে দিয়েছে সুইজারল্যান্ডের উপরে। কিন্তু মাথায় রাখতে হবে, মরক্কোর গোলে এমন একজন লোক রয়েছে যাকে, মরক্কোর স্টাইলটা হচ্ছে, আমি আগের দিনও বলেছি আজও বলছি, মরক্কোর স্টাইলটা হচ্ছে ডিফেন্স করতে 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 একটা সময় পাল্টা আক্রমণে গিয়ে গোল তুলে নেয়। এবং তাদের গোলে যে ছেলেটা আছে, সে এক সময় ভারতবর্ষে খেলে গেছিল, ইয়াসিন বেনো। হ্যাঁ, 2018 সালে একটা টুর্নামেন্ট হয়েছিল ভারতবর্ষে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে। সেই টুর্নামেন্টটায় ও খেলে গেছিলো ভারতবর্ষের। ও একটা উদ্বাস্তু কলোনি থেকে ওর জন্ম, উদ্বাস্তুতে ওর মরক্কান মা বাবা, উদ্বাস্তু জীবন থেকে জন্ম, ফলে লড়াইটা জানে। এবং একটা স্পেনের মতো টিমকে প্রত্যেকটা বল বাঁচিয়ে এইভাবে তুলে আনা এবং মরক্কোর ইতিহাসে একটা নতুন দিক। যে কোনো একটা দেশের ফুটবল টিম যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, এবং এই ধরনের টিম, মরক্কোর মতো টিম যেখানে আর্থিক বুনিয়াদ অনেকটা পলকা, সেখান থেকে একটা গোলকিপার, এবং সবথেকে বড় কথা হচ্ছে ও নিজে স্পেনে খেলে। তারপরে দেখা যাচ্ছে হাকিমি বল যে ছেলেটা লাস্ট বলটা মারলো, তার যে এত ঠান্ডা মাথা, 3-0 স্পেন একটা গোল করতে পারলো না, এটা একটা বিরাট ব্যাপার। ফলে আমি অবাক হব না যদি পর্তুগালকে ওরা 90 মিনিট পর্যন্ত টেনে নিয়ে যায়, এবং তারপরে আরও টেনে নিয়ে, ওদের লক্ষ্যটাই ওইভাবে খেলা যে আস্তে আস্তে ডিফেন্স করতে 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 একটা সময়, নিয়ম হচ্ছে যে গৌতম আছে, ও খুব বড় প্লেয়ার এবং ও এক সময় প্রচুর গোল টোল করেছে, প্রচুর গোল আছে, আই লিগের হ্যাট্রিক আছে ওর, প্রথম হ্যাট্রিক। তো ও নিশ্চয়ই আরও ভালো বলবে। সেটা হচ্ছে একটা প্লেয়ার, একটা স্ট্রাইকার যখন গোল পায় না, সে হতাশ হয়ে যায়। বারবার মারছি গোল হচ্ছে না, বারবার মারছি গোল হচ্ছে না।
র্যামোসকে ওরা কিন্তু সেভাবেই ট্যাকল করবে, এবং র্যামোস আগের দিন সুইজারল্যান্ডের বিরুদ্ধে যেরকম সুযোগ পেয়েছিল এবার কিন্তু সেই সুযোগ পাবে না। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে পারে, পেনাল্টিতে চলে যেতে পারে, মানে এনিবডিজ গেম। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ইতিহাসে পর্তুগাল এবং মরক্কো দুবার মুখোমুখি হয়েছে, একদম। তার একবার জিতেছে মরক্কো, একবার জিতেছে পর্তুগাল। ফলে মরক্কো একবারও ভয় পাবে না যে পর্তুগালের মতো টিম একটা সামনে বসে আছে, ঠিক আছে। আর এটা একটা বিশ্বমঞ্চ, তো এখানে জীবনে সব কিছু পণ করে মানুষ নাবে, এবং মরক্কোর মতো টিম যাদের মানে মেসি পা বাঁচিয়ে একটু খেলতে পারে, রোনাল্ডো পা বাঁচিয়ে খেলতে পারে ক্লাবের জন্য, কিন্তু মরক্কান টিম যারা এবারই প্রথমবার দেশের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে উঠেছে, তারা একটু পরে যে কি করবে আমি নিজে অবাক হব না যদি পর্তুগাল আটকে যায়, পর্তুগাল হেরে যায়। এটা মানে সুইজারল্যান্ডের মতো এরা কোনো জায়গা ছাড়বে না, কোনো জায়গা ছাড়ছে না। ডিফেন্সটা অসাধারণ। 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে ওরা ক্লিন শিট নিয়ে গেছে আগের যে ম্যাচ খেলেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই টিমটা জানে যে র্যামোসদের কিভাবে থামাতে হয়। আমি একদম গৌতমদার কাছে আসবো, কিন্তু তার আগে এই যে রতনদা যে পরিসংখ্যানটা বললো আমরা বলে দিই, 2018 সালে শেষবারের মতো মরক্কো এবং পর্তুগাল মুখোমুখি হয়েছিল, দুজনে 1-0 গোলে পর্তুগাল জিতেছিল। আর মরক্কো জিতেছিল 1986-এ, সেটা 3-1 গোলে তারা পর্তুগালকে হারিয়েছিল। গৌতমদার কাছে আমি জানতে চাইবো, গৌতমদা একদম এই জায়গাটাকেই শুরু করছি, রতনদা যেখানে শেষ করলো, মরক্কোর কোয়ার্টার ফাইনাল ওঠাটাকে কেমনভাবে দেখছেন? সত্যিকার অঘটন মনে হচ্ছে, বা আজকের এই ম্যাচটা পর্তুগাল মরক্কো ম্যাচটা কী মনে হচ্ছে, কী হতে পারে, বা দুই দলের স্ট্র্যাটেজি বা কী হতে পারে? যেটা রতনদা বলছিলেন যে মরক্কো খেলাটাকে ডিফেন্সিভ খেলতে গেলে একটা কাউন্টার অ্যাটাকে গোল করা, বা অথবা খুব বেশি হলে আগের দিনের স্পেন ম্যাচের মতো ম্যাচটাকে তারা এক্সট্রা টাইম করিয়ে টাইব্রেকারের দিকে নিয়ে যেতে পারে, কী মনে হচ্ছে? আমি প্রথমে বলি, মানে রতনদা খুব সুন্দর পরিসংখ্যান দিয়ে খুব সুন্দরভাবে বোঝালো। আমি জানি না আমি অতটা ভালো কথা বলতে পারবো, বাট একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আমরা যদি মরক্কো আমরা স্পেনের ম্যাচটাকে ভালো করে মানে খুব ভালো করে দেখি, তার কারণ স্পেন এইবারে যে সমস্ত ছেলেদের নিয়ে এসেছিল ওরা খুব ইয়ং, উঠতি, এবং তারা সব ভালো ভালো ক্লাবে খেলছে, হয়তো একটু অনভিজ্ঞ, বাট দে আর ভেরি গুড কোয়ালিটি। কিন্তু এবং প্রত্যেকটা স্পেনে যদি তুমি মানে প্লেয়ারগুলোকে ভালো করে লক্ষ্য করো, খুব স্পিডি প্লেয়ার এবং খুব উচ্চ মানে বলের ওপর যে কোয়ালিটি, বলে টেকনিকটা উচ্চ দক্ষতা সম্পন্ন। বাট সামহাও সেদিনকে তারা ক্লিক করেনি। এই কেন ক্লিক করেনি আমি সেই জায়গাটায় আসতে যাচ্ছি। যদি তোমরা দেখো যে যখন স্পেন অ্যাটাক করেছে, সেই সময় মিড থার্ড এবং ডিফেন্সিভ থার্ডের মধ্যে এতটাই ডিফারেন্স, মানে বিটুইন দ্য গ্যাপ এতটাই কম। একটা স্পিডি প্লেয়ার তখনই খেলতে পারে ভালো যখন সে জায়গা পায়, স্পিড তুলতে পারে, কিন্তু ওরা ওই জায়গাটাই দিচ্ছিল না বারবার, যার ফলে স্পেনের প্লেয়াররা বারবার আঘাত পাচ্ছিল এই মরক্কোন ডিফেন্সকে বিট করতে। এই যে জায়গাটায়, এটা হচ্ছে মরক্কোর সবচেয়ে বড় স্ট্রেংথ। ফিজিক্যালি তারা নাম্বার 1-এর মধ্যেই পড়ে, তার কারণ তাদের স্ট্রাকচার এবং বডি স্পিড এবং মানসিকতা, এই তিনটে দিকে ওরা কিন্তু অন্যান্য যে কোনো দেশের সাথে তুল্যমূল্যভাবে লড়াই করবে। তার সাথে সাথে ওদের ফিটনেস লেভেল এমন একটা উচ্চতায়, পুরো 90 মিনিট স্পেন ম্যাচটায় ওই রকম উচ্চ গতিসম্পন্ন স্পেন ম্যাচে প্লেয়ারদের যেভাবে আটকে দিল, চিন্তাই করা যায় না। এবং আমি আবার বলছি, ওই ম্যাচটা ওদেরকে কনফিডেন্স লেভেল অনেকটা এগিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় পর্তুগাল কিছুটা, আমি মনে করি যে কিছু ব্রুনো ফার্নান্দেজ, তারপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন মাঠে আসে, তারপরে আমাদের যে ম্যানচেস্টার সিটি থেকে এমন এই যে কিছু প্লেয়ারের ওপর ওরা কিন্তু বেশি ডিপেন্ডেবল। কিন্তু আমাদের মরক্কো টিমটা এমন, এরা কিন্তু টিম অফ 11 বা টিম অফ 20, এইটা তুমি বলতে পারো। তো এই জায়গায় তুমি যদি ভালো করে খেয়াল রাখো, এরা কিন্তু তোমাকে না বেশি জায়গা দেবে কিছু করার, এবং এই যে কাউন্টার অ্যাটাক নির্ভর অতি ফাস্ট ফুটবল, যেটা হাকিনির কথা বারবার বলছিল, বারবার সে স্পেনের ডিফেন্সে গিয়ে আঘাত করে এসছে, কিছুক্ষণ বাদেই তুমি দেখতে পাবে ওরা এই জিনিসগুলোই আরও ভালো
পরিণত হয়ে মানে উইথ কনফিডেন্সের সাথে আমার মনে হয় আরও ভালো করবে। আমরা এই জিনিসটা দেখার জন্য ওয়েট করছি। আমি একদম গৌতম দা, আপনাকে আমি এটাই আপনি যেটা বলছিলেন যে স্পেন ম্যাচে যেটা মরক্কো করেছে যে ওদের জায়গা দেয়নি স্প্যানিশ প্লেয়ারদের খেলার, কিন্তু আমরা যেটা দেখলাম তাহলে কি আমরা যদি পর্তুগাল যে ম্যাচটা খেললো লাস্ট ম্যাচটা সুইজারল্যান্ডের সঙ্গে রাউন্ড অফ 16, সেখানেও কিন্তু আমরা দেখলাম পর্তুগাল কিন্তু এই র্যামোস বলুন বা ব্রুনো ফার্নান্দেজকে প্রচুর জায়গা দিয়ে দিয়েছিল, ফলে সেইখান থেকে ওরা মাঝমাঠ থেকে আক্রমণটাকে দারুণ করতে পারছিল, প্রচুর পাস খেলছিল এবং থ্রুগুলো বাড়াতে পারছিল। কিন্তু আপনি যেটা বলছেন যে মরক্কো কিন্তু সেই জায়গাটাতেই কিন্তু আটকে ছিল স্পেনকে, তাহলে কি সেই একই স্ট্র্যাটেজি হবে এবং পর্তুগালের কাছে কি ম্যাচটা সেই জায়গাটাতেই অনেক কঠিন হয়? মানে সুইজারল্যান্ডের বিরুদ্ধে র্যামোসরা যেভাবে গোল করে গিয়েছিল, মানে একদম হাফ ডজন গোল মুড়িমুড়কির মতো আমরা দেখেছি গোল হয়েছিল, সেটা কি এই মরক্কোকে বা সেই মরক্কোর কাছে কি পর্তুগালে সেটা আটকে যেতে পারে? ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, এই দুজন হচ্ছে প্লে মেকার হচ্ছে পর্তুগালের। তুমি যদি ভালো করে দেখো, দু প্রান্ত দিয়ে দুই সাইড ব্যাক ওভারল্যাপ করবে, যখনই অ্যাটাকে যাচ্ছে 6 থেকে 7 জন পর্তুগালের অ্যাটাকে যাচ্ছে, এবং যখন অ্যাটাকে যাচ্ছে তার মানে ফেরার কথাটাও চিন্তা করতে হবে। মরক্কন প্লেয়ারদের যে স্পিড, মরক্কন প্লেয়ারদের যে ফিটনেস লেভেল, এবং মরক্কন প্লেয়াররা ফিজিক্যালি এতটাই স্ট্রং, কতটা তোমায় ওই জায়গাটা দেবে এইটা নিয়ে আমার সন্দেহ আছে। তুমি ভালো করে তুমি লক্ষ্য করবে এই বার্নার্ডো সিলভা বিশেষ করে বাঁ প্লেয়ার, ও খেলতে 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 যখন ওপরে উঠে যায়, যখনই ভালো ধাক্কা পায়, পরবর্তী সময় ও দেখবে বলটা নেওয়ার জন্য হাফ মাঠেরও নিচে নেমে আসে। ওইটাই তো অপোনেন্টের রুবেন এবং পেপেও খুব ভালো। রুবেন পেপে তো আছেই, পেপে ডিফেন্সে খুবই ভালো, ছেলে অনেক বেশি, পুরনো ছেলে, 39 বছর বয়সে যে পারফর্ম করছে, এক্সপিরিয়েন্স। বাট আমার মনে হয় মরক্কন প্লেয়াররা যে ফুটবলটা দেখাচ্ছে প্রত্যেক ম্যাচে, এবং ওদের যে বলে না টিম ডিফেন্ডিং, রতনদা, এইটা মডার্ন ফুটবলের একটা খুব বড় জিনিস, যে মানে নিজেদের স্ট্রাইকার এসেও কখনো কখনো মিডফিল্ড লাইনে অবধি চলে আসছে এবং ডিফেন্সকে হেল্প করছে। এই যে কম্প্যাক্ট ডিফেন্ডিং, নট অনলি ইন ওয়ান প্লেস, টিমটা যখন যাচ্ছে লেফট সাইডে, পুরো টিমটা লেফটের দিকে চলে যাচ্ছে উইথ ব্যালেন্স, প্রপার ব্যালেন্স, এবং ডাইনামিক ওয়েতে, কেউ স্ট্রেট লাইনে দাঁড়িয়ে নেই, অলওয়েজ জিগজ্যাগভাবে যদি কোনো বল থ্রু হয় সেটা কেউ না কেউ এন্টিসেপ্ট করবে। এই যে ডায়াগোনালি অলওয়েজ ওরা মাঠের মধ্যে ট্রায়াঙ্গেল করে, এইটা হচ্ছে যে কোনো একটা ভালো টিমে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এই শেপটা যদি মেনটেন করতে পারে, কোনো ডেঞ্জার বল বা ডেঞ্জার মুভ কখনো সফল হতে পারে না, যেটা মরক্কোর দিক থেকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমার এই জায়গাতে এই যে তুমি বলছো, যাদের বলছো 39 বছর বয়সে হ্যাঁ ও একটা গোল করে গেছে, বাট আমার মনে হয় এই যে হাকিনির মতো এবং হাকিনির যে পাশাপাশি প্লেয়াররা, বিশেষ করে দুটো সাইড ব্যাক এতটাই ফাস্ট, এদের কতক্ষণ এরা ধরে রাখতে পারবে এই জায়গাটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি গৌতম, তুমি তো নিজে কোচিং করেছো দীর্ঘদিন, এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যে বসিয়ে দেওয়া হলো, এটা কীভাবে নিচ্ছ? মানে এটা যদি তোমার হাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকতো, তুমি কি বসতে পারতে? এইটা হচ্ছে তুমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামটা নিয়ে ভাবছো, ওইটা যদি হতো তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডে দিনের পর দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বসিয়ে রাখতো না। তারা অনেক টাকা দিয়ে কিনেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, 10 হ্যাক পর্যন্ত জানে হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট হোয়াট অ্যাবাউট দ্য প্রেজেন্ট পারফরমেন্স? আসল হচ্ছে আমার টিমের সাথে আমার টিম যেটা চাইছে সেইটা কি তুমি দিতে পারছো? 90 মিনিট কি দিতে পারছো? প্রত্যেকটা কোয়ার্টার্সে কি তুমি পুরো ফুলফিল করতে পারছো তোমার পারফরমেন্স লেভেল? ওরা সমস্ত কিছু চিন্তা করে। ওরা যখন হাফ টাইমে ড্রেসিং রুমে ফিরে আসে তখন ওদের টিম ম্যানেজমেন্টের একটা থাকে, সেটা হচ্ছে তোমার মানে কম্পিউটারের সমস্ত ডাটা ওরা দিয়ে দেয় অ্যানালাইসিস, এবং সেই অ্যানালিসিসে দেখা যায় যে কটা কোয়ার্টার্সে তুমি কতগুলো স্পিন করছো, ডিফেন্ডিং, অ্যাটাকিং এবং ট্রানজিশন। আমি বল নিয়ে অ্যাটাক করলাম, আমি মিস করলাম, আমি হেঁটে হেঁটে ফিরছি, আমার দরকার নেই, আমার দরকার তুমি আবার ভালো স্পিডে ফেরো। একটা স্টার প্লেয়ারকে, একটা তারকা ফুটবলারকে বসিয়ে দিলে একটা কোচের এত টিমের উপর অনেক রকম হয়। তুমি অনেক তারকা ফুটবলার ঘেটেছো বা নিজেও খেলেছো তারকা ফুটবলার, তারকা ফুটবলারদের বসিয়ে দিলে এই যে বলা হচ্ছিল যে ব্যাগ বুট গুছিয়ে চলে যাবে, কেউ বলছে যে রোনাল্ডোর সাথে গন্ডগোল লেগে গেছে, কিন্তু রোনাল্ডো নিজে প্রেস কনফারেন্স করে বলেছে সব এটা তো করতে হয় যে কোনো প্লেয়ারকে। কিন্তু তোমার নিজের কী মনে হয়
যে এটাতে পর্তুগালের লাভ হলো, মানে ইয়াং ছেলেগুলো কি অনেক বেশি উদ্বুদ্ধ হলো, নাকি টিমটা ডিমোরালাইজ হলো রোনাল্ডো না থাকা? যেহেতু রোনাল্ডো একটা স্টার, এবং আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে তোমার নিজের কি মনে হয় রোনাল্ডোর কি এটা শেষ বিশ্বকাপ হওয়া উচিত মেসির মতো? রতনদা, তুমি যখন প্রথম বললে তখন আমার একটা জায়গায় তুমি বললে যে নতুন একটা তারার উদয় হলো, তা আমি এইটাই বলতে চাই, রোনাল্ডো তারা আমাদের সবার কাছে গ্রেট এন্টারটেনার, বাট রোনাল্ডোর জায়গায় যে নতুন প্লেয়ারটা হ্যাট্রিক করে এলো বিশ্বকাপে, র্যামোস, আজকে সেই তো আগামী দিনের তারা, আগামী দিনের তারকা। টিমের মধ্যে এফেক্টটা কতটা হয় একটা স্টার বসে? সেইটা টিম ম্যানেজমেন্ট সুন্দরভাবে কন্ট্রোল করছে, এইটাই তো টিম ম্যানেজমেন্ট। আমি হেড কোচকে সবচেয়ে বড় মানে এটার জন্য থ্যাঙ্কস জানাবো। ইয়েস, অত বড় একটা প্লেয়ারকে বসিয়ে রেখে তাতেও টিমের মধ্যে এত সংঘবদ্ধতা। রোনাল্ডো নিজে এসে প্রেস কনফারেন্স করছে যে আই এম ভেরি হ্যাপি, আমি ডিসিপ্লিন মেনটেন করব, সমস্ত কিছু মেনটেন করছে। আর কি চায়? এটাই তো কোচ এবং কোচিং স্টাফেদের দক্ষতা এবং পারিপার্শ্বিক প্লেয়ারদের একটা সুন্দর ডিসিপ্লিন। এটাই তার এক্সাম্পল, যে তারা এত সুন্দরভাবে জিনিসটাকে প্রতিস্থাপিত করছে মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও। তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কি এটাই শেষ বিশ্বকাপ মনে হচ্ছে? আমার মনে হয় যে 4টে বছর, আরও 4টে বছর আমার মনে হয় রোনাল্ডোর কাছে অনেকটাই হয়ে যাবে। তা আমার মনে হয় এইটাই শেষ বিশ্বকাপ, যেটা আমরা রোনাল্ডো হিসাবে জানি। সেই দিক থেকে যদি তুমি বিচার করো, এবং কেউ যদি খেলতে চায় খেলতেই পারে, তার দেশ যদি চায়, তার মানে সেই দেশের সরকার যদি চায় বা কোচেসরা যদি মনে করে, সে খেলতেই পারে। বাট রোনাল্ডো হিসাবে যে রোনাল্ডোকে আমরা চিনি সেটা কখনোই তুমি দেখতে পাবে না। একদম কোচের 100% কারেক্ট ডিসিশন। আজকের ম্যাচেও, মানে যে ম্যাচটা হবে মোরক্কোর এগেনস্ট, একটা ভাইটাল ম্যাচ। আজকের ম্যাচে ওই রতনদা যেটা বলছিলেন, যে যেটা শোনা যাচ্ছে বা আমরা জানতে পারছি পর্তুগিজ সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গা থেকে, যে আজকেও স্যান্টোস ওই রোনাল্ডোকে হয়তো রিজার্ভ বেঞ্চে বসিয়ে ফার্স্ট 11 হয়তো তৈরি করবেন। উইনিং টিমকে কেউ কখনো ছাড়তে চায় না, এবং যে প্লেয়ার হ্যাট্রিক করেছে তাকে কি করে বসিয়ে দেওয়া যায়? ঠিক। আমি একদম, যেহেতু গৌতম দা দীর্ঘদিন কোচিং করাচ্ছেন আপনি এবং দীর্ঘদিন ধরে খেলেছেন, ধরুন আমি যদি এইরকম কোনো সিচুয়েশান তৈরি হয়, ধরুন ফার্স্ট হাফে দলটা 2-0 পিছিয়ে পড়লো, তখন বা একদম ম্যাচের শুরুর দিকে হয়তো একটা কি দুটো বাজে গোল খেয়ে গেল পর্তুগাল, তখন কি রোনাল্ডোকে নামিয়ে দেওয়া উচিত? এইটা আমি সবসময় বলি, একটা কোচ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা একদিনে তিনি নিচ্ছেন না, অনেক দিন ধরে একটা টিমকে তিনি তৈরি করছেন 4টে বছর ধরে। এবং যেমন রতনদা কিছুক্ষণ আগে বললেন, 19 বছর বয়স থেকে স্যান্টোস ওকে জানে যে ও কী ধরনের, কী চিন্তাধারা, মানসিকতা এবং তার কোয়ালিটি অফ পারফরমেন্স সে খুব ভালো জানেন। বর্তমান পারফরমেন্স খুব ভালো জানেন ক্লাব লেভেল এবং দেশের হয়ে। উনি সঠিক সিদ্ধান্তটাই নেবেন যেটা ওর দলের জন্য এবং দেশের জন্য ভালো। এবং তিনি যদি মনে করেন রোনাল্ডোকে দিয়ে ভালো কিছু করানো যাবে ওনার চিন্তাধারাতে, এবং জিনিসটা ভাবতে হবে কি ধরনের সেই সময় রিকোয়ারমেন্ট তার টিমের জন্য রয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে সিচুয়েশন এবং রিকোয়ারমেন্টটা কি। তোমার আজকে খাবারে তুমি মনে করলে আজকে আমার মনে হচ্ছে যে আজকে যদি আমি একটা মিক্সড ভেজ খাই আমার তৃপ্তি হবে, তা তুমি সেইটাই খাও, কেননা ওটা তোমার রিকোয়ারমেন্ট। ওই সময় যে জায়গাটা তুমি বলছো, ওই সময় তার টিমের জন্য 2-0 ডাউন, ওই সময় তার টিমের জন্য কী ধরনের উপকরণ দরকার যাতে তার টিম সারভাইভ করতে পারে। সো দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট। এবং কোচ জানে প্রত্যেকটা প্লেয়ারের কী কী কোয়ালিটি এবং কখন কে অতি মানে কি বলবো এইটা মানে সঠিক জায়গাটায় সঠিক সে রিপ্লেসমেন্ট হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এইটা ডিসিশন কোচকেই নিতে হবে। আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেছে, কিন্তু যে ব্রেকে যাওয়ার আগে একটা প্রশ্ন দুজনকেই মানে খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে কি, তাহলে কি আমরা ধরে নেবো যে রোনাল্ডো যুগের অবসান হতে চলেছে রতনদা? আমার তাই মনে হচ্ছে, যেন বিশ্বকাপ থেকে যদি কেউ ছিটকে যায় ক্লাব ফুটবলে বেশি দিন টিকতে পারে না। রোনাল্ডোর যা বয়স, 37 বছর বয়স, মেসি যখন চলে যাচ্ছে মানে বিশ্বকাপ থেকে, হয়তো ক্লাব ফুটবল আর 2-1 বছর খেলতে পারে মেবি,
বাট এখনো তো ওই সৌদি আরবের ক্লাব নেবে বলছে, এখনো নিজেই বলছে না, না আমি যাচ্ছি সৌদির না। ওই ক্লাব তো বলে দিয়েছে আমরা fake news বলেই দিয়েছে ওরা। বলে দিয়েছে। ফলে বুঝতেই হবে যে টিম পাচ্ছে না, অথবা টিম ওর যে টাকা দরকার বা যে অর্থ দরকার বা যে ফেম দরকার সেটা হয়তো বড় টিম নিতে পারছে না। আমার নিজের মনে হয় যে বিশ্বকাপ থেকে একটা প্লেয়ার যদি অবসর নিয়ে নেয়, ক্লাব ফুটবল বেশি দিন চালাতে পারে না, অন্তত ইতিহাস তাই বলছে। আমার তো তাই মনে হয়। গৌতম দা? আমার মনে হয় যে আমি এই বছরের ওয়ার্ল্ড কাপটা বিশেষ করে রতনদা একটা জিনিস ফিল করছি, যে অনেক নতুন নতুন ছেলেদের প্রত্যেকটা দেশ জায়গা দিচ্ছে। এটা যে একটা কত পজিটিভ এবং ভবিষ্যতের জন্য যে একটা কত পজিটিভ বার্তা, সেটা কিন্তু শুধু ওয়ার্ল্ড কাপ নয়, ক্লাব ফুটবলেও এর এফেক্টটা হবে। যে আগামী দিনের জন্য প্রত্যেকে ভাবতে শুরু করেছে এবং তৈরি করা অলরেডি শুরু করে দিয়েছে। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে স্পেনে এতগুলো ইয়ং প্লেয়ার, নতুন প্লেয়ার, প্রত্যেকটা দেশকে দেখো, জার্মানি, প্রত্যেকটা দেশ। এবং এইটা একটা আমি সাধুবাদ জানাবো কোচ, তাদের দেশকে, তারা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারছে এবং এটার একটা ভালো এফেক্ট আছে। এবং আমরা অলওয়েজ ভাবা উচিত আগামী দিন কী হবে, আগামী দিনের তারকা কাকে পাবো। এইটা আমরা যেমন সমস্ত কিছুতে একটা নতুনত্বে খুঁজি না, সব ব্যাপারে আমরা দেখো একটা ভাবি, একটা চিন্তা করি বা একটা কোনো কিছু আমরা বলি, তা আমরা ফুটবলের ক্ষেত্রেও সেই জিনিসটা নতুনত্ব খুঁজি, আরও মানে রিমার্কেবল থিংস। এই বছরের ওয়ার্ল্ড কাপে রোনাল্ডোও রয়েছে, মেসিও রয়েছে, এমবাপ্পেকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? কেউ খাইয়ে দেয়নি, মানুষই নিয়ে নিয়েছে। তার কারণ সামথিং নিউ। হোয়াট ইজ আওয়ার ফিউচার? আমাদের ভবিষ্যৎটা আমরা দেখতে চাই এবং তার জন্য আমরা ফাইন্ড আউট করছি কোথায় পাওয়া যায়। ফ্রান্সের 14টা নতুন প্লেয়ার, তাহলে নিউ টিম, তাহলে প্রত্যেকটা দেশ, কিন্তু তুমি যদি 2 বছর আগের দুটো ওয়ার্ল্ড কাপ আগেও তুমি দেখো, অ্যাভারেজ এজ 28 to 32, 33 এরম থাকতো। আমরা বারবার দেখেছি প্রোগ্রাম করতে এসে, কিন্তু এই বছরই দেখছি সামথিং রিমার্কেবল এবং ইটস ভেরি পজিটিভ। আজকে যে ম্যাচটার দিকে সবার চোখ, সেই আজ রাত্রেই নামবে হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স, বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দেশ, এবং এই ম্যাচটার দিকে আমরা তাকিয়েছি। একটা অন্য মাত্রার, একটা অন্য রকমের ফুটবল আমরা প্রত্যাশা করছি এই ম্যাচটা থেকে, কেননা দুটো দলেই কিন্তু একাধিক তারকা রয়েছে এবং দুটো দলই কিন্তু এবারে কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। একদিকে যেমন হ্যারি কেন এবং আর একদিকে হচ্ছে কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক যিনি হতে চলেছেন যে এমবাপ্পে। ফ্রান্সের ইতিমধ্যেই 5টা গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন। এই ম্যাচটাকে আমরা শুরু করবো গৌতম দাকে দিয়েই শুরু করব। গৌতম দা, মানে কী বলবেন, ইংল্যান্ড ফ্রান্স ম্যাচ, দুই দলের কিন্তু বিশ্ব ফুটবলের বিশাল একটা ইতিহাস রয়েছে এবং দুটো দলই কিন্তু এবারে সেমিফাইনাল তো বটেই, অনেকে ফাইনালে যাওয়ার দাবিদার বলছে এবং ফ্রান্সকে তো অনেকে এগিয়ে রাখছে। কি বলবেন এই ম্যাচটা নিয়ে? হ্যাঁ, আমি এটাই বলতে চাই, খুব মানে বলে না বিগ বাজেটের ছবি, তা এইটা হতে যাচ্ছে সেই রকমই একটা ব্যাপার। এবং তারকা সমৃদ্ধ দুটো টিম, মানে তুমি কাউকেই, তুমি শুধু এমবাপ্পের কথা বললে, বাকি আরও যারা আছে তারাও তারকা সমৃদ্ধ। এবং ইংল্যান্ডও সেই রকম ব্যাপার। ইংল্যান্ডে যে সমস্ত প্লেয়াররা খেলছে এবং যারা ইয়ং প্লেয়ার, তারা অলরেডি ইংলিশ ফুটবলে তারা তারকা তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে দেখতে গেলে এই ম্যাচটা একদম মানে গরমাগরম হবে। এবং আমার যেটা মনে হয় যে ট্যাকটিক্যালি তুমি যদি ভালো করে চিন্তা করো, সেইটা হচ্ছে এই ইংল্যান্ডের টিমের যে ব্যালেন্স, তুমি যদি ভালো করে দেখো, ডিফেন্স এবং ডিফেন্সের মধ্যে আমি বলছি দেয়ার ইজ এ ডিফারেন্স। দুটো সেন্ট্রাল ডিফেন্ডার, তার সাথে যে দুজন ফুলব্যাক খেলছে, এই দুজন ফুলব্যাক যে মারাত্মক কোয়ালিটি সম্পন্ন, এটা তুমি প্রত্যেকটা ম্যাচেই অনুভব করেছো তাদের মুভমেন্টে যখন অ্যাটাক হচ্ছে। এবং মাঝখানে যে আমাদের মিডফিল্ডারদের মধ্যে যারা ডিফেন্সিভ রোল প্লে করছে, এত সুন্দর তারা ডিফেন্সিভ রোল প্লে করছে। 2+2 মানে দুটো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, এই 4 জনের যে ব্লক তৈরি হয়েছে, এই ব্লকটা এত মারাত্মক এবং স্ট্রং, যার ফলে অপোনেন্টের যে অ্যাটাকগুলো, সেইটা ইংল্যান্ডের ডিফেন্স খুব সুন্দরভাবে তার প্রতিহত করছে। এটা যেমন ভালো দিক, এর সাথে সাথে ওদের যে অ্যাটাকিং প্যাটার্ন, রতনদা তুমি যদি ভালো দেখো, দুটো সাইড ব্যাক, তার সাথে 3টে ফরওয়ার্ড এবং একটা নাম্বার 9 যে খেলছে,
ও যে এত ভালো মুভমেন্ট করছে, হ্যারি কেনকে নানান দিক থেকে সাকা ফডেন। পরের দিকে নামলে এরা এত ইয়ং এবং বিশ্ব ফুটবলে এরা এতটাই সাকসেস নিজেদের দিকে, একজন ম্যানচেস্টার সিটিতে গেলে একজন আর্সেনালে খেলছে, এতটাই সাকসেস এবং এতটা গতিসম্পন্ন। কতক্ষণ এদেরকে ফ্রান্স ডিফেন্স, অত স্ট্রং ডিফেন্স, আমি তাও বলতে পারি এরা যে কতক্ষণ ধরে রাখতে পারবে এই প্রেসারটা, এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। সেম তুমি যদি দেখো যে ওয়ার্ল্ড ফুটবলে অ্যাট প্রেজেন্ট ফ্রান্সের যে অ্যাটাকিং লাইন আপ এতটাই স্ট্রং, মানে লিডিং, 3টে টপ প্লেয়ার নেই, তাও 3টে টপ প্লেয়ার নেই, দারুণ বলেছো এইটা। এর সাথে সাথে যারা আছে, জিও, তার সাথে এমবাপে, ডেম্বেলে আছে। হ্যাঁ এই ডেম্বেলে, মানে এরা, ডেম্বেলে তো এবারে বার্সেলোনার হয়ে খুব ভালো ফুটবল খেলছে। আমার কথা হচ্ছে এমবাপেকে কতক্ষণ ওরা ধরে রাখবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এমবাপেকে জায়গা যদি দিয়েছো তো তুমি মরেছো। সুতরাং ইংল্যান্ড ডিফেন্স ওরা খুবই ভালো জানে, ওরা সমস্ত কিছু লক্ষ্য করছে, কিন্তু আমরা যে ফুটবলটা দেখছি, আমরা যে অ্যানালাইসিস করতে বসেছি, একটা জিনিস আমরা ফেস করছি যে ফ্রান্সের যে ত্রিমুখী অ্যাটাক, এটা এতটাই, এরা ইন্ডিভিজুয়ালি এতটাই স্ট্রং, এরা যখনই মনে করবে 1-2জনকে ওরা ড্রিবল পাস করে বেরিয়ে যেতে পারবে, এবং যেটা অপোনেন্টের কাছে, ইংল্যান্ড ডিফেন্সের কাছে অতি মারাত্মক হবে। আমি এই জায়গাতেই বলবো ইংল্যান্ড ডিফেন্স যদি অ্যাটাকিংয়ের পর তারা কাউন্টার অ্যাটাকটা ভালো করে, মানে আমি অ্যাটাকে গিয়ে বল মিস করলাম, সঙ্গে সঙ্গে যদি ডিফেন্সে এসে ভালো করে কম্প্যাক্ট ডিফেন্স করতে পারি এবং এমবাপে, জিহু এবং ডেম্বেলেকে জায়গা না দিই, তাহলে আমি ওকে। যদি জায়গা দিই কিছু করার নেই, ইউ হ্যাভ টু কনসিড। সুতরাং এদেরকে জায়গা দেওয়া চলবে না, উচ্চ গতি সম্পন্ন প্লেয়ারেরা। বিশেষ করে জিওর আমি কথা বলছিলাম, আমরা ব্যাকডোরে আমি রতনদার সাথে আলোচনা করছিলাম, অলওয়েজ ডবল রান, নট স্টেট, জিগজ্যাগ, যার ফলে একটা ডিফেন্সকে ওকে মানে কনসেন্ট্রেট করা খুব টাফ। কেননা এই দেখছে আমার সামনে দিয়ে দৌড়ালো, পরেই দেখছে আমার পেছনে। অলওয়েজ যে ক্রস রান, ও যে গোলগুলো করেছে অসাধারণ, ও যে বলে না স্মেল পায়, ওইটাই গন্ধ। হ্যাঁ, গোলের সামনে তুমি কি স্মেল পাচ্ছ? এইটা একজন বড় কোচ, সে জিজ্ঞেস করেছিল ক্যান ইউ গেট এনি স্মেল ইন ফ্রন্ট অফ গোল? তা তখন এমবাপে কম বয়সের কথা বলছে এটা, তখন এমবাপের ইউথ কোচ বলছে, এমবাপে বলছে নো আই কান্ট। একটা ইউথ ছেলে তখন কি, নো 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 ইউ মাস্ট, ইউ ট্রাই, আর কিছু বলেনি। এমবাপে বলছে পরবর্তী সময় যখন আস্তে আস্তে আমি ম্যাচিউরিটি লেভেলে গেলাম, তখন আমি ফিল করতে থাকলাম হোয়াট ইজ দ্য স্মেল। তার মানে অলওয়েজ ফাইন্ড আউট করো, হোয়ার আই ক্যান গেট চান্স, অলওয়েজ ফাইন্ড আউট। সো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট, দিস ইজ দ্য ডেভেলপমেন্ট পার্ট অফ দেয়ার ইউথ লেভেল। আজকে ওই জন্য তারা এত মারাত্মক ক্ষুরোদার হয়। আজকে এই জিনিসটা ইউথ কোচেরা ওই সময় থেকে শেখাচ্ছে, যার ফলে রতনদা ম্যাচিউরিটি লেভেলে এসে তারা যখন ওই লেভেলে পারফর্ম করে, আমাদের দেখতে অত দৃষ্টিনন্দন লাগে। দিস ইজ দ্য ফাইনেস্ট থিং। আমার নিজের মনে হয় যে এমবাপেকে আমি গত বছর দেখেছি রাশিয়া ওয়ার্ল্ড কাপে খুব ক্লোজ থেকে। তো আমি যখন কথা বলছিলাম ওদের উমতিতির সাথে বা ওদের সাথে কথা বলছিলাম, তখন এমবাপে একটা বাচ্চা ছেলে, ছটফটে ছেলে ছিল এবং খুব ছটফটে দৌড়চ্ছিল, খুব সুন্দর। এবং উমতিতি বা পোগবারা আমার সাথে যখন কথা বলছিল, উমতিতি ও তখন পোগবাই তোমার এমবাপে তখন অনেক দূরে দূরে ঘুরছিল, যে রিপোর্টারদের সাথে কথা বলবো, ওখানে হাজার হাজার রিপোর্টার, তো ওর মধ্যে ও এমন ভয় পাচ্ছিল, সেই ছেলেটা, ছটফটে ছেলেটা এখন এত ভালো খেলছে। এবং পরিসংখ্যান বলছে লাস্ট 8টা ম্যাচে এমবাপে যে কটা ম্যাচ স্টার্ট করেছে, একটা ম্যাচেও হারেনি। এবং আরও যেটা বড় ব্যাপার, এমবাপের যেটা আমার মনে হচ্ছে যে লোকে মেসি রোনাল্ডো নিয়ে, আমি শুনছি কাতারে শুধু মেসির ছবি, কাতারে শুধু নেইমারের ছবি। আমার তো মনে হয় এবছরের এমবাপের কাপ, ফ্রান্স যদি চ্যাম্পিয়ন হয় পরপর 2 বছর, বিরাট ব্যাপার। কারণ ফ্রান্সে 14টা বদল হয়েছে এবং অনেকগুলো ছেলে চেঞ্জ হয়ে গেছে, 3টে ছেলে নেই। জিউ বলে ছেলেটা, এ রজার মিল্লার রেকর্ড ছুঁতে যাচ্ছে। 36 জন প্লেয়ার 4টে করে গোল করেছে
বিশ্বকাপে। তার মধ্যে এই ছেলেটা রজার মিলার এই রেকর্ডটা ছুটে যাচ্ছে, 3টে গোল করে ফেলেছে। ফলে ওর একটা খিদে আছে। তুমি যেটা বললে যে গোলের খিদে না থাকলে স্ট্রাইকার বড় হতে পারে না। আর যেটা আমি শুনছি সেটা হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য যেটা চাইছে সেটা হচ্ছে যে 4-2-3-1 খেলবে, এমবাপেকে মাথায় দিয়ে পরের লেভেলে জিউকে ইউজ করবে। এবং এইটাই একেবারে সঠিক পন্থা, কারণ সাউথগেটের স্টাইলটা হচ্ছে 4-3-3 খেলবে। অনেক লোক বলছিল যে 3-4-3 খেলতে, যাতে অ্যাটাকটা ভালো হয়, বা 3-5-2 খেলতে, কিন্তু ওর সাউথগেট সেই ঝুঁকিটা নেবে না। ফলে একটা জিনিস দেখার, যে এতগুলো প্লেয়ার থাকতেও এমবাপে আর জিউর দিকে সবাই নজর দিচ্ছে, সবাই। আমি একটু ফ্রেঞ্চ জানি, তো সবাই জিরো বলছে জিউকে। তো জিরো হিরো হয়ে যাবে কিনা সে বুঝতে পারছি না। এমবাপে আর দুজনের মধ্যে মানে দুজনের মধ্যে কে আমাকে দেখ ও আমাকে দেখ, এটা একটা বড় ব্যাপার। ইংল্যান্ড বরাবরই ডিফেন্স শক্তিশালী খেলা খেলে, সাউথগেটের স্টাইলটাই তাই, গত বছর আমি দেখেছিলাম। কিন্তু এবং অদ্ভুতভাবে পরিসংখ্যান কিন্তু ইংল্যান্ডের ফেভারে প্রচণ্ড, কারণ 31টা ম্যাচ খেলে 19টা ম্যাচ জিতেছে ইংল্যান্ড, এবং 17টা ম্যাচ খেলেছে, 5টা ড্র আছে, বাকিগুলো ফ্রান্স জিতেছে। কিন্তু ওয়ার্ল্ড কাপে যে দুটো ম্যাচ খেলেছে দুটোতেই কিন্তু ফ্রান্স হেরেছে। দেখো এই ইতিহাস সবসময় তো কাজে লাগে না, কিন্তু আমরা দেখি যে একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে, যে এত আমরা জিতেছি, এতগুলো হেরেছি, আমরা ওদের হারাতে পারি। এই যে মানসিকতা, তুমি নিজে প্লেয়ার ছিলে, মানসিকতা যে আমি ওদের হারাতে পারি। দুটো টিম আমার মনে হয় যে বলা হচ্ছিল ওয়ার্ল্ড কাপ শুরুর মুখে যে গ্রুপ অফ ডেথ, অদ্ভুতভাবে লোকে স্পেন আর জার্মানির কথা স্পেন আর কথা ভেবেছিল, জার্মানির কথা ভেবেছিল। স্পেন জার্মানি দুটো আউট হয়ে গিয়ে মরক্কো উঠেছে। এটা এমন একটা চমক। ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স যখন হবে, আমার নিজের মনে হয় যে এটা একটা মানে তুমি যেটা বললো যে উত্তম কুমারের সিনেমা, মানে অমিতাভ বচ্চনের সিনেমা বা শাহরুখ খানের প্রথম সিনেমা, একটা ভালো সিনেমা, এরকম একটা বড় একটা মঞ্চ। তো এই মঞ্চে মানে দুই কোচের মগজাস্ত্রে একটা লড়াই হবে, দুই কোচ কে কাকে মেরে দেবে, এটা একটা দুটো কোচের স্টাইল একরকম। দুজনেই দীর্ঘদিন ধরে টিম দুটোকে আমি রাশিয়াতেও দেখেছিলাম যে ওরা দুজনেই ছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে গতবার দেখলাম যে চ্যাম্পিয়ন হওয়ার পরে দিদিয়ার দেশও কোচ একটা প্রেস কনফারেন্স করতে এসছে, এই টেবিলটার উপর 29রা উঠে পড়ে নাচছে আর ওই ট্রফিটা নিয়ে লাফালাফি করছে, তাতেও দিদিয়ার দেশও হাসছে। ঠিক আছে, যেমন এই তিতে বলেছে ব্রাজিলের যে আমি ওদের সাথে নাচবো, এইরকম দেখেছি নাচছে। তো এই কোচ এত ইন্টেলিজেন্ট যে এই টিমটার সাথে মিশে যাচ্ছে। এমবাপে আর জিরো, আমি জিরোই বলছি, এমবাপে এবং জিরো দুজনে এত ভালো খেলছে এবং এত তাদের মানে থ্রাশ, এটা ইংল্যান্ড কতটা সামাল দিতে পারবে সেটা নিয়েও সম্পর্ক আছে। কিন্তু ইংল্যান্ডেরও ফরওয়ার্ড লাইন অত্যন্ত স্ট্রং, এবং 4-3-3 যাবে ওরা, অনেক স্ট্রং নিয়ে যাবে। হ্যারিকেন তো ধরো 51টা মনে হয় গোল হবে হ্যারিকেনের। এরা খুব ভালো জায়গায় আছে। আর ওই ছেলেটার কথা আমি বারবারই বলবো, ফরেন তখন এখানে খেলে গেছে, নিজেই খেলে গেছে, সাকা ছেলেটাকে আমার এত ভাল লাগছে যে এই জিরোর মতোই কিন্তু সাকা খুব, এই দুটো ছেলে মানে নজর রাখছে। ধরো এরা তো ভবিষ্যতের তারকা। তো তুমি যেটা বললে এটা আমি একমত, যে এইবারের যে তারকা বিদায় হবে, সেই তারকা বিদায় মঞ্চ তো কখনো খালি থাকে না। উত্তম কুমারের জায়গায় প্রসেনজিৎ এসছে, অমিতাভ বচ্চনের জায়গায় শাহরুখ খান এসছে, শাহরুখ খানের জায়গায় আরেকজন আসবে। সেরকম বিশ্ব ফুটবলের মঞ্চ কখনো ফাঁকা থাকে না। এবং অদ্ভুত কিছু পরিসংখ্যান আমি দেখছিলাম আজকে, যে ম্যানচেস্টার ইউনাইটেডের যতগুলো প্লেয়ার আছে কোনো না কোনো টিমে খেলছে, বায়ার্ন মিউনিখের প্লেয়াররা কোনো না কোনো টিমে খেলছে। এবং অদ্ভুতভাবে ধরো এই যে স্টার উঠে আসা, এই যে জিরো উঠে আসছে বা সাকা উঠে আসছে, বা এই যে গোলকিপারটা উঠে আসছে, মরক্কোর গোলকিপারটা, এই যে স্টার উঠে আসা, এটাই কিন্তু ফুটবলের বিউটি। পরের বার থেকে 48টা টিম নিয়ে হবে, পরের বারের স্টাইলটা 3টে দেশে হবে। ফুটবল বিশ্বকাপের দেখলাম যে ফিফা প্রেসিডেন্ট নিজে বলেছে প্রচুর নিয়মকানুন চেঞ্জ হবে। এবার যেমন অফসাইডের নিয়ম অনেক চেঞ্জ হয়ে গেছে। ফুটবল কিন্তু প্রতিদিনই বদলাচ্ছে। পৃথিবীর আর কোনো খেলা এভাবে প্রতিদিন বদলায় না। তুমি কোচিং করেছো, ফিফার সাথে যুক্ত, তুমি আরও ভালো বলতে পারবে যে কীরকমভাবে ফিফা কত প্রসেস, এই যে 206টা 208টা দেশ খেলে, এত দেশ খেলে পৃথিবীর। আমি অলিম্পিক, ওয়ার্ল্ড কাপ প্রচুর কভার করেছি, এবং আমার মনে হচ্ছে যে এই দুটো হচ্ছে মানে
ইভেন্ট মানে খেলাধুলোর সেরা মঞ্চ অলিম্পিক এবং ওয়ার্ল্ড কাপ, এবং ওয়ার্ল্ড কাপে 48টা দেশ আসার পরে অনেকে বলছে যে 3টে করে টিম খেললে বৈচিত্র্য কমে যাবে। আমার মনে হয় না, যত দেশ বাড়বে তত ফুটবলের আরও আঙ্গিক বাড়বে, বিশ্বায়ন হবে, বাড়বে। এবং এবারের আমার নিজের মনে হয়, তুমি আমার সাথে একমত হবে, এই এদের থেকেই কিন্তু স্টার তৈরি হবে। মেসি রোনাল্ডোরা চলে যাবে, নেইমার আমি জানি না যাবে কি না, নেইমার যদি কী করবে আমি জানি না নেইমার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ছেলেগুলোকে দেখে আমাদের খুব ভালো লাগছে যে বিশ্ব ফুটবলের যে একটা ধারা, সেই ধারাটা কিন্তু এরা নিয়ে আসছে। এবং এমবাপে তো মানে আমি অনেককেই শুনছি কলকাতায় বলছে বা বিভিন্ন জায়গায় বলছে যে এমবাপের ভক্ত হয়ে গেছি আমি। একটা প্লেয়ারের ভক্ত হয়ে যাওয়া, মেসি রোনাল্ডো ছেড়ে নেইমার ছেড়ে ভক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু বড় ব্যাপার। মানে জিনেদিন জিদানের পরে ফ্রান্সের কোনো খেলোয়াড়কে নিয়ে এইরকম একটা ইয়ে, এবং সবথেকে বড় যে কথাটা আমরা মানে মিস করে যাচ্ছি, তো এই দলটা কিন্তু গত বিশ্বকাপেও যে ফ্রান্সের অন্যতম বড় মুখ ছিল গ্রিজম্যান রয়েছে, কিন্তু এবারে বিশ্বকাপে গ্রিজম্যান অনেকটাই ম্লান। আমি সেটাই একটু বলবো, মানে আমি এই যে তোমরা বলছো না ম্লান, ব্যাপারটা কি হয়, কোনো প্লেয়ারকে নিয়ে না, এটা একটা টিম গেম, এটাকে প্রত্যেককে তোমাকে সেই ক্রেডিট দিতে হবে। এবং তুমি যদি কোচ হিসাবে চিন্তা করো, কোচ প্রত্যেকটা প্লেয়ারকে সমানভাবে তার সেই রেসপেক্ট এবং তার যে কার্যকারিতা, প্রত্যেকের কার্যকারিতায় একটা টিমের সাফল্যে, একটা সংঘবদ্ধভাবে একটা সাফল্য যখন সাকসেস হয় তখন প্রত্যেকের ক্রেডিট আছে। এবং সেইখানে গ্রিজম্যান, আমি তো সবসময় বলি গ্রিজম্যান সম্বন্ধে, মানে মাখনের মধ্যে যে ছুরি চালানো বাঁপা, ওর বাঁপাটা হচ্ছে সেই ধরনের, এত অসাধারণ তার দক্ষতা, টেকনিকের দিক থেকে এত অসাধারণ, প্রশান্ত ব্যানার্জি বাঁপা, এত উচ্চ মানে কোয়ালিটি সম্পন্ন একজন প্লেয়ার, যে একটা টিমকে এই যে পেছন থেকে রসদ জোগানো বলে না, সামনে সৈন্যরা লড়াই করছে, পেছন থেকে কিছু মানুষ তাদের রসদ জোগাচ্ছে, তারা যাতে ফিজিক্যালি অলওয়েজ ফিট থাকে এবং কনসেন্ট্রেশন লেভেল হাই থাকে। এই যে রসদ জোগানো বা বলগুলো ভালো ফিট করা, গ্রিজম্যান ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। মানে বলা যেতে পারে ফ্রান্স দলটাকে মানে মানে নেতৃত্ব এই যে বলে যে ব্যালেন্স করার, এই যে বল ব্যালেন্সের এবং বিশেষ করে অ্যাটাকিং পার্টের ব্যালেন্সিংটা অনেকটাও কিন্তু ওর ওপর নির্ভর করে, এবং ফিনিশিংয়ের দায়িত্ব ওটাকে গোলে রূপান্তরিত করা, জিও এমবাপে এরা এটাকে পরিণত করে। ব্যাপারটা হচ্ছে এইটা। আমরা এর সাথে সাথে যেটা সাকার ব্যাপারে বলছিল, সাকা এমন একজন প্লেয়ার, এবার তো আর্সেনালের রেজাল্ট সবাই জানে খুবই ভালো। সাকা আর্সেনালের যারা সাকসেসফুল প্লেয়ার তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, ডিজাস্টার ফর্মে আছে একদম। মানে ভেঙে চুরে উড়িয়ে দেওয়া, স্পিড তেমনি বলের উপর দক্ষতা, এবং নট অনলি এই একটা স্পেলে খেলে, থ্রু আউট দ্য 90 মিনিটস অলওয়েজ অন টোস। এই জিনিসটাই কোচেরা এই ধরনের প্লেয়ার চায়। এবং প্রথম দিকেও শুরু করেছিল রাইট ব্যাক, তারপরে চলে গেল রাইট সাইডের অ্যাটাকিং পার্টে। এই যে মাল্টি মানে বলে না মাল্টি অ্যাকশান, মানে বলতে পারো এইটা, বিভিন্ন পজিশানে সে নিজেকে মানিয়ে নেওয়ার যে দক্ষতা, এই ধরনের প্লেয়ার একটা টিমে যত থাকে তত একটা টিমের কোচের পক্ষে সুবিধে, মানে বিকল্পটা বেড়ে যায়, অপশানটা বেড়ে যায়। তার কারণ হচ্ছে তুমি ওকে যদি এই জায়গায় দাও ও ভালো খেলবে, ওকে যদি লেফট উইং দাও, ওকে যদি রাইট উইং দাও, ওকে যদি রাইট সাইড ব্যাক দাও, লেফট সাইড ব্যাক দাও, উইং পার্টের যে একটা খেলার স্টাইল আছে, যেটা আমি আমার জীবনেও রতনদা যে বারবার বলছিল উইং দিয়ে খেলা শুরু করি, এই খেলার যে দৌড়ানোর স্টাইল, যে বলের মুভমেন্টের সাথে ফলো করার স্টাইল, সামথিং ডিফারেন্ট দ্যান স্ট্রাইকিং এবং মিডল পার্ট অফ দ্য গ্রাউন্ড। এই জায়গায় যদি দেখো, এই একটা বিরাট মাত্রা নিতে পারে। আমরা এই জায়গাটায় কিন্তু ভুলে যাচ্ছি। আমার মনে হয় এই ম্যাচটা ওই বলে না, ওই আমি প্রথমেই বলেছিলাম বিগ বাজেটের ছবি সঞ্জয় লীলা বাংশালী, বা আমাদের বাংলায় ওই যে আছে মানে দুজনে মিলে করে, মানে দিদি এবং এক দাদা, ওই যে শিব ওদের এই মানে ওনাদের কোনো কাজ এলেই আমরা সবসময় ফিল করি ও সামথিং নিউ, আমরা ভালো কিছু দেখব। সো আমি এই ধরনের মানে এই ফ্রান্স এবং ইংল্যান্ডের কোচ সাউথগেট অনেক দিন ধরে কাজ করছে, এবং দীর্ঘদিন ধরে কাজ করছে। এরা এতটাই না নিজের দেশের প্রতি এবং ফুটবলের প্রতি, এবং তারা নিজেদের দিগনেও এতটা পজিটিভ এবং অনেস্ট,
তাদের ফুটবলের ক্ষেত্রে এবং সাকসেসের ক্ষেত্রে। তা সেই জায়গায় আমরা আশা করব যে মানে একটা মানে কিছুক্ষণ বাদে যে আমরা যে ফুটবলটা দেখতে যাচ্ছি একটা অসাধারণ ম্যাচ আমরা উপভোগ করব। কিন্তু হ্যারিকেনের কথা ভুলে গেলে হবে না, লাস্ট ওয়ার্ল্ড কাপে হ্যারিকেন দুর্দান্ত ফুটবল খেলেছে। একদিকে যেমন ফ্রান্সের এমবাপে এবং অবশ্যই ফরাসি ডিফেন্সের কাছেও একটা বড় চ্যালেঞ্জ থাকবে হ্যারিকেনকে আটকানো। হ্যারিকেনকে আমরা দেখছি এই বিশ্বকাপে, গত বিশ্বকাপেও দেখেছি, এই বিশ্বকাপেও দেখছি নিজে যেমন গোল করছেন এবং অ্যাসিস্ট করছেন প্রচুর। ফলে হ্যারিকেনকে আটকানোও কিন্তু ফরাসি ডিফেন্সের কাছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। শুধু হ্যারিকেন কেন, আরও ইংল্যান্ডে ফোডেন রয়েছে, সাকার কথা আমরা আলোচনা করছিলাম, র্যাশফোর্ড রয়েছে। রাশফোর্ডকে তো সেভাবে এখনও সাউথগেট সেভাবে ব্যবহারই করছেন না, সাবস্টিটিউট হিসেবে নামাচ্ছেন। আমি রতনদাকে দিয়ে একটু শুরু করব, তারপরে আমাদের আরও অনেক আলোচনা রয়েছে, বাকি সময় যেহেতু কম একটু ছুঁয়ে যেতে হবে আমাদের। এই যে আমার নিজের মনে হচ্ছে যে সাউথগেট যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে 4-3-3-তে যাওয়ার কথা ভাবছিও। তার কারণ প্রথম থেকে অ্যাটাকে এবং মাথায় যদি তিনজন থাকে, পেছনে র্যাশফোর্ড, বেলিংহ্যাম এবং রাইস এবং হ্যান্ডারসন, তিনজনকে ওর পেছনে রাখবে। হ্যান্ডারসনকে জুড়ে দিচ্ছে, জুড়ে দেওয়ার ফলে উইং প্লেটা অন্যভাবে স্টার্ট করবে, মানে হ্যারিকেনকে মাথায় রেখেই অ্যাটাকটা করবে। আমি হ্যারিকেনকে গতবার দেখেছিলাম, অসাধারণ ফুটবলার। এবং হ্যারিকেন কিন্তু ওই গোলের গন্ধ, গৌতম যেটা বলছিল, গোলের গন্ধটা পায়। এমবাপ্পের দিকে যেমন আমাদের নজর থাকবে, জিরোর দিকে যেমন নজর থাকবে, সেরকম সাকা এবং হ্যারিকেনের দিকেও আমাদের নজর থাকবে। কারণ এত ভালো ভালো ফুটবলার দুটো টিমে আছে, মানে একটা মানে অসাধারণ ম্যাচ দেখার জন্য আমরা অপেক্ষা করবো অবশ্যই কিছুক্ষণ পরে। এবং এই ম্যাচটায় আমার নিজের মনে হয় যে হ্যারিকেন কিন্তু, আমি জানি না পরের বিশ্বকাপে আদৌ খেলবে কিনা, গত বিশ্বকাপে হ্যারিকেন খুব ভালো জায়গায়, ইংল্যান্ড শেষ পর্যন্ত 4th শেষ করেছিল। ইংল্যান্ডের প্রবলেম হচ্ছে যে লাস্ট 8টা ওয়ার্ল্ড কাপের মধ্যে 6টা ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে নিয়েছে। ফলে সেইটা একটা স্ট্যাটিস্টিক্স। এবং পাশাপাশি বাকি যে দুটো ওয়ার্ল্ড কাপে ওরা উঠেছিল, গতবার অল্পের জন্য পারেনি ফাইনালে উঠতে, হেরে গেছিল। তো আমি একটা জিনিস বলতে চাইছি যে হ্যারিকেনও কিন্তু তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এইটা লড়াই করবে, যেরকমভাবে মেসি করেছে বা রোনাল্ডো যদি চান্স পায় রোনাল্ডো করবে। তো আমার মনে হয় যে এরা জীবনের শেষ, পোগবাদের এখন উঠতির সময়, গ্রাফ উঠছে, জিরুদের গ্রাফ উঠছে, ঠিক আছে, তো সাকাদের গ্রাফ উঠছে। এদের হ্যারিকেন কিন্তু অনেক দিন খেলছে ইংল্যান্ডের হয়ে। ফলে হ্যারিকেনের চেষ্টা করবে যে ইংল্যান্ডকে অন্তত মানে এমন জায়গায় পৌঁছে দিতে যাতে ওর কথা লোকে মনে রাখে, যেটা ডেভিড বেকহ্যাম পারেনি। হ্যাঁ, আমি রতনদা তো যথেষ্ট অভিজ্ঞ, বাট আমি টেকনিক্যালি যেটা বলতে চাই হ্যারিকেন সম্বন্ধে, উনি এমন একজন ফুটবলার, যেমন জিওর কথা বলা হচ্ছে, জিও হচ্ছে বক্স স্ট্রাইকারেরও বিভিন্ন রকমের কোয়ালিটি হয়, বিভিন্ন মাত্রার স্ট্রাইকার হয়। ও হচ্ছে বক্স স্ট্রাইকার, বক্সের মধ্যে বা বক্সের সামনে তার মুভমেন্টটা থাকে, বক্সের ভেতরে, বক্সের কোণে, ডায়াগোনাল মুভমেন্ট, এগুলো অনেকটা কি বাইচুং ভুটিয়া, তুমি তো বাইচুং ভুটিয়ার সাথে খেলেছো, অনেকটা বাইচুং ভুটিয়ার স্টাইল, বক্স স্ট্রাইকার, বক্স। বাট হ্যারিকেন এমন একজন প্লেয়ার, তাকে যদি কেউ মনে করে আমি তাকে কন্ট্রোল করব কোনো ডিফেন্স, বাট সরি মাই ফ্রেন্ড, ভেরি ডিফিকাল্ট। তার কারণ ও কোনো একটা জায়গায় থেকে ফুটবলটা খেলে না, ওর মুভমেন্টটা কখনো উইংয়ে যাচ্ছে, কখনো একটু পেন্ডুলামের মতো দোলে, একদম দোলে, এবং মুভমেন্টটা এত ভালো। এই যে মিডফিল্ডাররা অ্যাটাকে আসছে, মিডফিল্ডারদের সাথে এত ভালো ওদের মানে কম্বিনেশন হয়। মিডফিল্ডার এলো, ও বল খেললো মিডফিল্ডারকে, মিডফিল্ডার স্ট্রাইকিং জোনে চলে গেল, ও একটু ডিপে নেমে এলো, এইবার নিচে নেমে এসে এইখান থেকে অ্যাসিস্ট করছে। এই যে কিছুক্ষণ আগে তুমি বললে না এতগুলো অ্যাসিস্ট করেছে, দিস ইজ দ্য রিজন হ্যারিকেন সো সাকসেস। হ্যারিকেনকে কেউ যদি মনে করে যে আমি ওকে এক জায়গায় আটকে দেবো, বা কোনো ডিফেন্স যদি মনে করে, ইটস ভেরি ডিফিকাল্ট। তার কারণ ওর উইং মুভমেন্ট, ওর স্ট্রাইকিং মুভমেন্ট, ওর পিছনে নাম্বার 9 চলে আসা, নাম্বার 10 পজিশনে চলে আসার যে এই যে মুভমেন্টগুলো, এইগুলো ওকে কিন্তু কখনোই ধরে রাখা যাবে না। এবং ওকে যদি একটু ফাঁকা জায়গা দেওয়া হয়, ও যে তীক্ষ্ণতার সাথে অ্যাসিস্ট করে, তাতে ইংল্যান্ডের সাকা, ফোডেন বা র্যাশফোর্ড, এদের পক্ষে ফিনিশ করা অনেক বেশি ইজি হবে। আমি এই যে কথাটা বলছিলেন গৌতম দা, যে ওকে আটকে রাখার সময় যেহেতু ও অল টাইম মুভ করছে গোটা মাঠ জুড়ে, সেটা ফরাসি ডিফেন্সের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং ওদের কোচের কাছেও। আমি সেইটাই জিজ্ঞেস করছি যে এখন আধুনিক ফুটবলে আমরা দেখি, আপনি কোচ ছিলেন দীর্ঘদিন, যে আধুনিক ফুটবলে ম্যান মার্কিং বা জোনাল মার্কিংটা এখন উঠে গেছে।
এখন ফলে হ্যারিকেনকে আটকানো কি, আপনি যদি কোচ হতেন ফ্রান্সে তাহলে আপনি হ্যারিকেনকে কীভাবে আটকানোর চেষ্টা করেন? ম্যান মার্কিং বা জোনাল মার্কিং ওঠেনি। প্রবলেমটা কি হচ্ছে, ইটস ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল প্লেয়ার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের এক এক রকম ক্যারেক্টারিস্টিক থাকে, সেই জিনিসটা তোমায় বুঝতে হবে কাকে কীরমভাবে তুমি ট্রিট করবে। এমবাপ্পেকে জায়গা দিলে তুমি শেষ, কারণ ও যদি স্পিড তোলে, ওকে স্পিড তোলার জায়গা দেওয়া যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, জিউ, ওকে ও বক্স স্ট্রাইকার, বাট ওর মুভমেন্ট হচ্ছে ডায়াগোনাল, অলওয়েজ মুভ সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এই যে মুভমেন্টটা, এইটা কিন্তু বারবার কনসেন্ট্রেট রাখতে হবে। হ্যারিকেন ও অলওয়েজ কোনো একটা জায়গায় দাঁড়াচ্ছে না, মুভ করছে, কখনো উইং, কখনো ভেতরে যাচ্ছে, কখনো পিছনে নেমে আসছে, এইগুলোকে ফলো রাখা। যখন সেন্ট্রাল ডিফেন্সের কাছে একটা স্ট্রাইকার আসছে, আমি দেখতে পাচ্ছি দুজন সেন্ট্রাল ডিফেন্স তখন ডিসকাস করা উচিত কমিউনিকেশান কোয়ালিটি, যে এই নাম্বার 10 তোমার কাছে যাচ্ছে, তুমি ফলো করো। আমি যখনও আমার কাছে, তখন আমি ম্যান মার্কিং করবো, যখন নেই তখন আমি আমার ভয়েস পাস করব থ্রু কমিউনিকেশান, যে এই ও ডিপে নেমে যাচ্ছে, ওকে ফলো করো। সো এই যে মানে ভ্যারিয়েশানটা, এটা থ্রু আউট দ্য নট 90 মিনিটস, 98 বা 100 মিনিটস অবধি আমাদেরকে ফলো রাখতে হবে এবং কনসেন্ট্রেট করতে হবে। এই কনসেন্ট্রেশনটা যখন আমরা টায়ার্ড হই, এটা থাকে না বলেই তুমি দেখবে, বিশেষ করে আমাদের যদি ভালো করে স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করো, ম্যাচে সবচেয়ে বেশি গোল হয় আফটার 65 to 70 মিনিটস। তার কারণ আমাদের ভুল করার সংখ্যা তখন বেশি হতে থাকে, আমরা টায়ার্ড হতে থাকি, কনসেন্ট্রেশন লেভেল কম হয়, আমাদের ভুলের সংখ্যা বেশি হয়, অপোনেন্ট আর সুযোগটা নিয়ে চলে যায়। সো এইভাবেই ওদেরকে আটকাতে হবে। আমরা একটু ফুটবল নিয়ে তো আলোচনা করলাম, দুটো টিমকে নিয়ে অনেক কাটাছেড়া করলাম, কি হতে পারে, কোন দুই দলের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত আজকের ম্যাচে। একটু আলোচনা আসবো, যেহেতু গৌতম দা ফিফার ইনস্ট্রাক্টর ছিলেন, দীর্ঘদিন ফিফার সঙ্গে কাজ করেছেন এবং এখনও ফিফার সঙ্গে উনি যুক্ত রয়েছেন, টাচে রয়েছেন। আমরা এই অনুষ্ঠান শুরুর আগে আমরা গৌতম দার সঙ্গে কথা বলছিলাম যে গৌতম দা, একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন হলো, শেষ হয়ে গেল, সেখানেই তো মনে হয় শেষ নয়, মানে এই যে নতুন নতুন যে নিয়মগুলো হচ্ছে, যে ভার এসছে বা অফসাইডে যে নতুন নিয়মগুলো বদলেছে, অনেক নতুন নতুন নিয়ম ইমপ্লিমেন্ট, এটা তো একদিনে নিশ্চয়ই হয় না। এইটা কিভাবে হয়, এই মানে কিভাবে এই ফিফা এগুলো করে, যদি একটু বলেন, আপনাকে পেয়েছি বলে। আমি ফিফার যেহেতু টেকনিক্যাল অফিসার ছিলাম আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের সময়, সেই সময় ফিফার উচ্চ টেকনিক্যাল নেতৃত্বদের সাথে আমাদের বিভিন্ন সময় মিটিং হয়, বিভিন্ন সময় আলোচনা হয়, ওরা ইনফরমেশান আমাদের দেয় যাতে আমরা নিজেদের উন্নত করতে পারি, নিজেদের শিখতে পারি। তা সেই সময় সেই অভিজ্ঞতা থেকে বলি, প্রত্যেকটা বিশ্বকাপের সময় এই যে ফিফার এত সায়েন্টিস্ট কাজ করে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এই প্রত্যেকটা বিশ্বকাপের সময় তাদের কাজের মাত্রা অনেক বেড়ে যায় এবং তাদের যে অ্যানালাইজিং লেভেলটা এতটাই হাই হয়ে যায়, কতগুলো কোন টিম কত পাস খেলেছে, ফরওয়ার্ড পাস, ডায়াগোনাল পাস, ব্যাক পাস, কতগুলো শুটিং হলো, কার্ভিং শুটিং কত, ইনসুইং, আউটসুইং, ইচ অ্যান্ড এভরিথিং, কটা প্লেয়ার উইথ টার্নিং বল নিয়ে মুভ করলো, কজন প্লেয়ারকে ভালো মতো কম্প্যাক্ট ডিফেন্সের মাধ্যমে আটকে গেল, কতবার ট্রানজিশন পিরিয়ড একটা প্লেয়ার কতবার করছে থ্রু আউট দ্য 90 মিনিটস, ফিটনেস লেভেল কত কিলোমিটার দৌড়াচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং সেই ফিফার যে সায়েন্টিস্টরা আছে তারা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের পর পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তার 10 থেকে 12টা বই তারা বার করে এবং আমরা নিজেরাও পেয়েছি সেটা। আমি লাকি, আমি লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপের পরে সেইগুলো পেয়েছি এবং জানতে পেরেছি যে ফুটবলটা এখন আধুনিকতার কত উচ্চ মানে যেতে পারে সেইটা। আসল ব্যাপারটা ওয়ার্ল্ড কাপের পরে এই বইগুলো প্রকাশিত হয় এবং এর যে ফিডব্যাক প্রত্যেকটা দেশের যে ন্যাশনাল টিমের কোচেদের কাছে যায় এবং তাদের কাছে জানতে চাওয়া হয় হোয়াট ইজ ইয়োর ফিডব্যাক এবং হোয়াট ইউ থিঙ্ক বিয়ন্ড দ্যাট থিংস, তোমরা কি ভাবো যে ভবিষ্যতে আরও কি ভালো করা যেতে পারে সেইটা নেওয়ার জন্য। তখন তারা এইগুলোর ফিডব্যাক দেয়, তার সাথে সাথে নিজেদের যে চিন্তাধারা সেইটা ওরা মত প্রকাশ করে। তারপর ওইটা ফিফার যে সায়েন্টিস্টরা সেটা নিয়ে বসে আবার আলোচনা করে, তারপর সেটা ফিফা কংগ্রেসে তারা সেইখান থেকে একটা জিস্ট বার করে কিছু কিছু আগামী দিনের ভবিষ্যতের জন্য কি করলে ফুটবলটা আরও আকর্ষণীয় হয়, আরও ভালো হয় এবং ফুটবলের প্রসার যাতে সারা পৃথিবী জুড়ে আরও বেড়ে যায়,
যেটা রতনদা বলছিল যে অনেক বেশি কান্ট্রি নিয়ে যেটা আরও রিমার্কেবল থিংস হতে যাচ্ছে, তো সেইটা তখন তারা ফিফা কংগ্রেসে এইটাকে প্রেজেন্ট করে। তখন ওইখান থেকে কিছু তারা নিয়ে তারা তখন ফুটবল ফেডারেশনগুলোকে পাঠায় যে আপনারা এইটা সম্পর্কে কি ভাবছেন, হোয়াট ইজ ইয়োর ফিডব্যাক, আপনারা এইটাকে কীরমভাবে আপনারা গ্রহণ করছেন। তখন প্রত্যেকটা ফুটবল ফেডারেশন সে যত কমাই হোক আর যত উচ্চমানেরই হোক তারা একটা ফিডব্যাক দেয়। তারপরে তারা আবার বসে এবং বসে সেইখান থেকে হয়তো একটা দুটো বা খুব বেশি হলে তিনটে তারা নতুনভাবে ইমপ্লিমেন্ট করে। কখন তারা ওইটা ইমপ্লিমেন্ট করে? চ্যাম্পিয়ন্স লিগে, তার আগে নয়। এই যে চ্যাম্পিয়ন্স লিগ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ এইগুলোতে ওরা ট্রায়াল বেসিসে দেখে যে এইটা ঠিক হবে কি না। ইয়েস, এবং তারপর সেইটাকে যদি দেখে এটা পজিটিভ দিকে যাচ্ছে, ফলপ্রসূ, তখন ওখান থেকে একটা বা দুটো ওরা ইমপ্লিমেন্ট করে নেক্সট বিশ্বকাপে। সো দিস ইজ দ্য প্রসেস। মানে এই প্রসেসটা পরের বিশ্বকাপে আমরা নতুন নতুন জিনিস দেখতে পাবো, এটা আশাই করা যায়। যেমন এবার অফসাইডে মারা হলো, গোল লাইন টেকনোলজি এলো, ভার এলো, চেঞ্জ অতি উন্নত মানের একটা টেকনোলজি। ফুটবলটা তো এখন বিজ্ঞান হয়ে গেছে, পুরো বিজ্ঞানের উপর খেলা। আজকে রতনদা পাকিস্তানে যে বলটা অ্যাডিডাসের বলটা হয়েছে ওতে ছোট্ট একটা চিপস থাকে, এই চিপসের মাধ্যমে সে বুঝে যাচ্ছে বলটা গোল লাইনের বাইরে যাচ্ছে কিনা, ও ইন্ডিকেট করে দিচ্ছে। আমরা ক্যামেরার মাধ্যমে কোনো একটা দিক থেকে দেখছি, সেইটা অ্যাঙ্গেলটা কখনো কখনো বলটা মাঠের বাইরে করে দিচ্ছে, কিন্তু ওরা দেখছে বলের চিপসের মাধ্যমে, ওদের যে স্যাটেলাইট আছে তার মাধ্যমে ওরা দেখছে সমান্তরাল পার্টটা কি যায়। রেফারিদের ঘড়িটাও খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে একদম। এবং তাতে আমাদের চোখের সাথে ওদের টেকনোলজির চোখটা কিন্তু মিলছে না। ওরা কিন্তু 100% কারেক্ট, ওখানে তো আর ভুল হওয়ার জায়গা নেই। ওরা যে ক্যামেরায় দেখছে ওটা সামথিং ডিফারেন্স। আমরা যেটা ক্যামেরা বাড়ানো উচিত ভারে, আস্তে আস্তে ক্রমশ উন্নত হবে। এই যে বিভিন্ন রকমের সবাই কমপ্লেন করছে, এই কমপ্লেনটা আরও যাতে বেটার, এইটাই আশা করি আমরা। রতনদা, মানে এই যে যেটা বলছিল গৌতমদা, যে আপনিও বলছিলেন যে যত দিন যাবে, আমার এটা জানার ইচ্ছা মানে গৌতমদা থেকে, এটা কি এই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে এই প্রসেসটা শুরু হয়ে যায়? একদম 100% প্রসেস শুরু হবে। আর একটা বলি, প্রত্যেকটা দেশের মানে বেশ কিছু দেশ কমপ্লেন করেছে যারা হেরে গেছে এই ভার বা প্রযুক্তি নিয়ে। আমি বলতে চাই প্রযুক্তি নিয়ে 100% আমি অ্যাসিওর করতে পারি যে প্রযুক্তিগত দিক থেকে সারা বিশ্ব প্রত্যেক দিন উন্নতি করছে। এবং নেক্সট বিশ্বকাপে যখন আমরা দেখব, বিশ্বকাপেই যেতে হবে না, নেক্সট চ্যাম্পিয়ন্স লিগেই দেখবে এই প্রযুক্তির আরও উন্নত মান আমরা দেখতে পাবো, যাতে প্লেয়ার এবং যে কোনো টেকনিক্যাল ব্যাপারে আরও বেশি প্লেয়াররা সাহায্য পায়, যাতে এটা আরও বেশি নিখুঁত হতে পারে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমার মনে হয় 100% সেটা হবে। অতএব বোঝা যাচ্ছে যে ফুটবলও যে প্রতিদিন বদলাচ্ছে, নিয়ম যেমন বদলাচ্ছে এবং সেই নিয়মগুলো বদলানোর পিছনে কীভাবে সেই বদলটা আসছে, এত বিতর্ক ভারকে নিয়ে হচ্ছে। যে সমস্ত দেশ গৌতম যেটা বলছিলেন যে হেরে বিদায় নিয়েছে যারা বিশ্বকাপ থেকে, তারা ভারের দিকে আঙুল তুলেছে, তারা বলছে ভার এখনও 100% প্রুফ নয়, অনেক সমস্যা রয়েছে ভারে, অনেক কিছু রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু গৌতমদা যেটা বলছেন, যেহেতু গৌতমদা ফিফার সঙ্গে যুক্ত এবং বললেন, আমরা জানতে পারলাম গৌতমদার কাছে এই বই গত দুটো বিশ্বকাপের পর বই এসছে এবং তাতে সমস্ত আলোচনাগুলো ইন ডিটেলসে থাকছে, মানে কি কোথা থেকে তারা কি ভাবনা চিন্তা করছে এবং কীভাবে এই বদলগুলো হচ্ছে, একদিনে হচ্ছে না। এবং আমাদের সময় খুব কম, আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, একদম শেষের দিকে। গৌতমদার মতো মানুষকে কাছে পাওয়া মানে অনেক কিছু জানা যায়, অনেক আলোচনা করা যায়, কিন্তু কিছু করার নেই। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে, যেটা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আবার একটুখানি ফিরছি আজকের এই দুটো ম্যাচে, যেটা দুটো ম্যাচ রয়েছে। প্রথমেই নামবে পর্তুগাল, নামবে মরক্কোর বিরুদ্ধে, এবং তারপরে রয়েছে মেগা ম্যাচ আজকের ফ্রান্স ইংল্যান্ড। আমি রতনদাকে দিয়ে বলবো, রতনদা কি হতে পারে এই দুটো ম্যাচের রেজাল্ট? পর্তুগাল এবং মরক্কো ম্যাচে আমার যা মনে হয় যে পর্তুগাল 1-0 জিততে পারে, সম্ভাবনা আছে। আর ফ্রান্স ইংল্যান্ড ম্যাচ আমার ধারণা টাই ব্রেকারে যাবে। গৌতমদা? পর্তুগাল এবং মরক্কো ম্যাচ আমার মনে হচ্ছে যে এক্সট্রা টাইম টাই ব্রেকারের দিকে যাওয়ার ভীষণ চান্স। তার কারণ সবাই সতর্কভাবেই নামবে, কেউ কাউকে জায়গা দেবে না এবং খুব সতর্কভাবে থাকবে। আর ইংল্যান্ড এবং ফ্রান্স ম্যাচ
আমার মনে হচ্ছে যে ফ্রান্সের দিকে কিছুটা আমি এগিয়ে রাখব। তার কারণ একটা স্ট্যাটিস্টিক আমি শুনেছি যে এমবাপ্পে শুরু থেকে খেললে সেই নটা ম্যাচ খেলেছে, নটাতেই ফ্রান্স হারে জিতেছে। না। ফ্রান্স হারে না। আর এমবাপ্পেকে 90 মিনিট ধরে রাখা, ক্লাব ফুটবলগুলো তো দেখছি সারা পৃথিবীর বড় বড়রা তার এগেনস্টে খেলছে, চ্যাম্পিয়ন্স লিগ বলো বা এমনি, ইটস ভেরি ডিফিকাল্ট। সো গোলকিপারদের একটা বড় ভূমিকা থাকবে। হ্যাঁ, লরিস আছে তো ফ্রান্সে, ফ্রান্সের লরিস তো নাম করা হ্যাঁ ও তো গতবার দারুণ খেলেছে, এবং এইবারের বিশ্বকাপেও অনেক ভালো ভালো সেভ ভালো করেছে। সেভ করেছে, ফলে ওটা হ্যাঁ, মানে আমি এগিয়ে রাখছি ফ্রান্সকে। রেজাল্ট কি হতে পারে, এগিয়ে রাখছে, রেজাল্ট কত হতে পারে, কি হতে পারে? তো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আমার নেই। না, যে দুটো দল যে যে ফুটবল খেলেছে এখন অবধি 4টে ম্যাচ এইখানে তো খেলেছে, বেশি গোল মার্জিন হবে না, তার কারণ মানে 4টে টিমই এত তুল্যমূল্যতে, মানে 19-20, এইখানে বেশি গোল ডিফারেন্স হওয়া ডিফিকাল্ট। তা সুতরাং 1-0 বা 2-1 এই ধরনেরই হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে দুজনের কিন্তু দুরকম মত পেলাম। রতনদা বলছেন পর্তুগাল মরক্কো ম্যাচ টাই ব্রেকারে যেতে পারে, যেহেতু স্পেন ম্যাচটা দেখে বলছেন। গৌতমদা বলছে পর্তুগালের দিকে একটু পাল্লা বাড়ি, এবং কিন্তু ফ্রান্স ম্যাচ নিয়ে, কিন্তু ফ্রান্স ইংল্যান্ড ম্যাচ নিয়ে কিন্তু স্পেসিফিকভাবে দুজনেই কিন্তু একটু কিন্তু যদি কিন্তু রাখছে, কিন্তু অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু এই একটা নামের জন্য, কিলিয়ান এমবাপ্পে, যে 5টা গোল করে ফেলেছে। তাই এই আমরা যে আজকে এই যে আলোচনা করলাম, একটা অসাধারণ আলোচনা করলাম, এবং দুজন যে আমাদের দুই বিশেষজ্ঞ ছিলেন তারা যেটা বললেন, তাদের এই ভবিষ্যৎবাণী বা তাদের প্রেডিকশানগুলো মেনে কিনা তার আর কিছুক্ষণের মধ্যে সেই উত্তর পাওয়া যাবে। কিন্তু তার জন্য আমাদের কিছুক্ষণ পরেই চোখ রাখতে হবে, বিশ্বকাপ আমরা দেখব। কিন্তু আজকের মতো ফুটবলের বিশ্বযুদ্ধ এখানেই শেষ করছি। চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।